ওই খ্যাত, রাস্তা ছাড়। রাস্তাটা কি তোর বাপের? মাঝ রাস্তায় গাড়ি রেখে মুরগির বাচ্চার মতো শুয়ে ঘুমাচ্ছিস? মেয়েটা 4-5 বার আকাশকে ডাকে, গাড়ির হর্ন বাজালো, কোনো কাজ হয়নি। পরে সে গাড়ি থেকে নেমে আসে। হ্যালো, ওই গাইয়া খ্যাত, কখন থেকে গাড়ির হর্ন দিচ্ছি, কানে যাচ্ছে না ছোট লোকের বাচ্চা? আকাশ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়িতেই লম্বা হয়ে শুয়েছিল। এই সময় কে জানে এই মহারানী এই রাস্তা দিয়ে যাবে। আপনাদের সাথে তো ছেলেটার পরিচয় হয়নি, আসুন পরিচয়টা দেওয়া যাক। আকাশ চৌধুরী গ্রামের সহজ সরল একটান পুলা। বাবা কৃষক, জমিতে চাষ করে, তাও আবার গ্রামের চেয়ারম্যানের জমি। তাদের কোনো জমি নেই, ঢাকায় নাকি টাকা ওড়ে, তাই আকাশের ঢাকায় আসা। কোনো মতে একটা জায়গা করে নিল আকাশ, কলেজ এডমিশন নিল। প্রথম দিন দেখা এই বড়লোকের দুলারি দেমাগি মেয়ের মেঘলার লগে খুব অহংকারী সে। ওই চেপচেপা তেল মার্কা মাথায় একদম তেল দিয়ে রাখে মুভির মার্কা রাস্তা ছাড়। আকাশ কিছু না বলে তার দিকে তাকিয়ে এক নজর দেখে, গাড়িটা সাইড করে দিল। মেঘলা পন পন করে হেঁটে চলে গেল। গাড়িটা নিয়ে আকাশ সাইড করে চলে গেল। আকাশ তাকিয়ে রইল মেঘলা যাওয়ার দিকে। প্রথম দিন আকাশ যখন কলেজে গেল। এই চেপচেপা সাদা বিড়াল, এদিকে আয়। জি আপু, আমাকে বলছেন? না, তোকে না, তোর সেই গাইয়া খ্যাতটা আছে না, তাকে বলছি। আকাশ মাথা নিচু করে আছে আর ভাবছে, শহরের মেয়েরা এইরকম, গরিব বলে কি আমাদের মানুষ মনে হয় না? আর হবেই বা কি করে, তারা তো কালো টাকাওয়ালা মেয়ে। সত্যিকারের টাকার মর্ম যেদিন বুঝবে সেদিন কাউকে ছোট করতে গায়ে লাগবে। আরে এই কবি, কি কবিতা লিখিস রে? চশমাটা তোর সাথে কিন্তু হেব্বি মানিয়েছে। আপু, প্লিজ আমার চশমা আমাকে দিয়ে দিন। আবে গাইয়া, তোর এই কবি মার্কা চশমা দিয়ে পানি খাবো নাকি? যা চেপচেপা, সোজা কথায় আমরা যা বলবো তোকে করতে হবে, তাহলে তোর চশমা তোকে ফিরিয়ে দিতে পারি। জি আপু, বলুন কি করতে হবে? এই নে ধর, এই গোলাপটা নিয়ে এখন যে গেট দিয়ে ভিতরে আসবে তাকে প্রপোজ করবি। আমি পারবো না আপু, আমাকে মাফ কইরা দেন প্লিজ। না পারলে শার্ট প্যান্ট খুলে রেখে যা, না পারলে আমরা হেল্প করবো কি? আমি যাচ্ছি। বলেই আকাশ চলে গেল। কি বেশরম মেয়ে হবে, এদের বাবা মা ওদের শিক্ষা দেয়নি? ভাবতে ভাবতেই গেটের পাশে এসে দাঁড়ালো আকাশ। ওদের দিকে তাকিয়ে দেখলো ওরা আকাশকে নিয়ে হাসাহাসি করছে। কি করবে আকাশ? প্রপোজ? না করলে সম্মান নিয়ে খেলা করবে বেশরমের দল। তখনই দেখলো একটা মেয়ে এগিয়ে আসছে। আই লাভ ইউ আপু। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ভেবেছিল পড়বে তার গালে বাজ, কিন্তু না। মেয়েটা তার হাতে ফুলটা নিয়ে বলল, আমি দিয়া, কি সমস্যা তোমার? আমি দিয়াকে সব বলি। দিয়া আমার হাত ধরে তাদের কাছে গিয়ে আমার চশমাটা নিয়ে আমাকে ফিরিয়ে দেয়। এবার তুমি আসতে পারো। জি আপু, ধন্যবাদ। আর তোমরা গ্রামের ছেলে বলে তাকে এইভাবে অপমান করো না। বলেই দিয়া চলে গেল। আকাশ কলেজের ফাঁকে ড্রাইভারের কাজের জব নিয়েছে, তার লেখাপড়ার খরচা চালানোর জন্য। স্যার স্যার, একটা মালা কিনে নেন। কই থেকে যে আসে এইগুলা? যা তো এইখান থেকে। নেন না স্যার একটা মালা, সকাল থাইকা একটাও বেচাবার পারি নাইকা। তোরা যাইতে কইলাম না, যা এখান থেকে। আকাশ ড্রাইভারের সিটে বসে সব দেখছিল। মেয়েটার বয়স হয়তো 8-9 হবে। পড়ালেখার করার বয়স। এই বয়সে ঘুরে ঘুরে ফুল মালা বিক্রি করছে। নেন না স্যার, এত করে মেয়েটা যখন বলছে। তোর যখন ইচ্ছা তুই কিনে নে, আমি কিনে কি করব? আচ্ছা শোন, আমি বসের লগে দেখা করতে যাব, তুই চলে যা। জি স্যার। এই পিচ্ছি, এইদিকে আয়। তোর নাম কি রে? আমার নাম মমি স্যার। স্যার বলতে হবে না, তুই আমাকে ভাইয়া বলিস কেমন? আচ্ছা ভাইয়া। তুই এই বয়সে ফুল বিক্রি করিস কেন? তোর আব্বু আম্মু কেউ নাই? আমার বাবা নাই ভাইয়া, মা আছে পঙ্গু, চলাফেরা করবার পারে না। আচ্ছা, কিছু মনে করিস না। তোর মা অসুস্থ কবে থেকে আমাকে বল। ভাইয়া, 3 মাস আগে আমার পড়ালেখার খরচা চালানোর লাগি মাইন্সের বাড়ি বাড়ি কাজ করতো। তাতেই কম বেশি পড়া খরচ আর খাওয়া দাওয়া চলে যেত। আমি ক্লাস 5-এ পড়তাম। মায়ের কাম সাইরা রাইতে বাসায় আহনের সময় একটা গাড়ি চাপা চইলা যায়। কি করবো তখন, পড়ালেখা বাদ দিয়া মালা বিক্রি কইরা মায়ের লাইগা কিছু টাকা দিয়া ঔষধ কিনি, আর বাকি টাকা দিয়া খাওন খাই।
আকাশ হা করে মমির দিকে তাকিয়ে আছে। সে ভাবছে, যে বয়সে খেলা করার বয়স সে বয়সে মমি সংসারের হাল ধরেছে। আল্লাহর সৃষ্টি বোঝা বড় দায়। ভাইয়া নেন না একটা মালা, আমার অন্য হানে গিয়া বেচা লাগবো। কয় টাকা করে ফুলের মালা আর কয়টা আছে? 5 টাকা করে 12টা আছে, 60 টাকা বিক্রি করবো। আপনি 50 টাকা দিলেই হইব। তুই এই 50 টাকা নিয়ে কি করবি? সকাল থেকে কিছু খাই নাই, 1 কেজি চাল আর আলু কিনবো। আর বাসায় গিয়া ভাত রাইদা আলু ভর্তা কইরা পেট ভইরা ভাত খামু। আকাশ যতই মমির দির সাথে কথা বলছে, আবেগ হচ্ছে, এইটুকু মেয়ে মাথায় এত কিছু নিয়ে আছে। চল আমার সাথে। কোথায় যাবো ভাইয়া? আগে চল তো আমার সাথে। আকাশ মমিকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে যায়। এইখানে কেন ভাইয়া? তুই না বললি সারাদিন কিছুই খাসনি, আর আমারও অনেক ক্ষুধা লাগছে, তাই দুজনে একসাথে খাবো। সরি ভাইয়া, আমি খাবো না, আপনি খান। কেন খাবি না? মাই সারাদিন না খাইয়া রয়েছে, আমি কেমনে খামো? ও এই কথা। আকাশ ওয়েটারকে ডেকে কিছু খাবার প্যাক করতে দিতে বলে, তারপর মমিকে নিয়ে তাদের বাসায় যায়। বাসা খুব গোছানো। মমির মায়ের সাথে পরিচয় হয়। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে মমির হাতে 500 টাকা দেয়। মমি নিতে চায় না, জোর করে দিয়ে আসে। আকাশ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ অনলাইনে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে নাস্তা করে কলেজে গেল। হাই আকাশ, কেমন আছো? আকাশ পিছনে ফিরে দেখে দিয়া দাঁড়িয়ে আছে। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চলো আমরা ওই গাছের নিচে গিয়ে বসছি। জি, আমাকে বলছেন আপু? কি যাত্রা শুরু করেছো শুনি? তোমার সাথে কি অন্য কেউ আছে নাকি? মানে আমার সাথে তো কলেজের কেউ কথা বলে না। তাই বলে কি তোমার সাথে আমার কথা বলা বারণ নাকি? সবাই আমাকে গাইয়া খ্যাত বলে। উস, আর একটা কথাও বলবে না। হাতের আঙ্গুল যেমন সমান হয় না, তেমন মানুষও এক হয় না। আর হ্যাঁ, তুমি আমাকে আপনি বা আপু বলবে না, নাম ধরে ডাকবে, কেমন? দিয়া আর আকাশ ভালো ফ্রেন্ড হয়ে যায়। মেঘলা আর তার বান্ধবীরা তাদের দেখে যা না তাই বলে একদিন। ওই গাইয়া খ্যাত একটা মেয়ে জুটিয়ে নিয়েছিস? তোর চেহারা দেখেছিস? বাঁদরের গলায় মুক্তোর মালা। কি যে বলিস মেঘলা, এসব গাইয়া ছেলেদের কাজ শহরে এসে বড়লোকের মেয়ে পটানোর। যাই বলিস না কেন দিয়া, কিভাবে এই গাইয়াটাকে চয়েস করলো? আমি তো বাসার কাজের লোক হিসাবেও রাখবো না, ছোট লোকের বাচ্চা। বলতে যাবে, মেঘলা তার আগেই ঠাস দিয়া মেঘলার গালে কষিয়ে একটা থাপ্পড় মারলো। মেঘলা হা করে তাকিয়ে আছে। কি বললি? আকাশ গাইয়া খ্যাত ছোট লোক? হ্যাঁ, আকাশ ছোট লোক, গাইয়া খ্যাত, কিন্তু তোদের মতো অশিক্ষিত না। তোদের বাবার টাকা আছে, আকাশের নেই তো কি হয়েছে? তার একটা বিশাল বড় মন আছে, যা তোদের নেই। আর যা তোদের আছে তা আকাশের নেই। শোন, আমি আকাশকে ভালোবাসি। শোন, ওর থেকে তোরা 100 হাত দূরে থাকবি, নয়তো এর চেয়ে আরো বেশি কিছু হবে, বলে দিলাম। আকাশ দিয়াকে দেখছে, যে মেয়ে কারোর সাথে জোরে কথা বলে না সে কিনা মেঘলার মতো মেয়েকে চড় মারলো। বেশি ভেবো না, হ্যাঁ? তোমাকেও খেলাবো মেঘলার মতো। আকাশ হা করে তাকিয়ে আছে। মেয়েটা কি জিন, না আর কিছু মনের কথা জানে? আজ 2 দিন হলো দিয়া কলেজে আসছে না। আকাশের খুব টেনশনে আছে। দিয়া কিছু হলো না তো? দিয়ার নম্বরও বন্ধ আসছে। আকাশ মাথা গরম হয়ে আছে, খুব কি করবে বুঝতে পারছে না। এই রাফি, শোন। কেন ডাকছিস বল? রাফি দিয়ার কোনো খবর জানিস? না রে বন্ধু, দেখছি না কয়দিন ধরে সে কলেজে আসে না। কিছু হলো না তো? জানি না রে, আমার টেনশন হচ্ছে, কিছু ভালো লাগছে না। টেনশন করিস না, চল ওদের বাসায় যাই। চল যাই এখনই। আকাশ আর রাফি দিয়ার বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। কি এমন হলো দিয়া কলেজে আসছে না? একটাবার তো আমাকে কল দিয়ে জানাতে পারতো মেয়েটা। আকাশ ভাবতে ভাবতে দিয়ার বাসায় চলে গেল। রাফি কলিং বেল দিতেই ভেতর থেকে এক মহিলা দরজা খুলে দিল। কে আপনি? কাকে চাই? আমি আকাশ, আর ও রাফি। দিয়া কোথায়? ও কি বাসায় আছে? ওরে একটু ডেকে দিন তো। না মা, মানে দিয়া। কে এসেছে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আকাশ আর ও রাফি। আমরা আর দিয়া এক কলেজে পড়ি।
ওয়ালাইকুম সালাম। আসো বাবা আকাশ, ভিতরে আসো। আমি দিয়ার আব্বু, তোমার কথা দিয়ার কাছে শুনেছি। আসলে আঙ্কেল 2 দিন হলো দিয়া কলেজে আসেনি, তার নাম্বারটাও বন্ধ। ও কোথায় আঙ্কেল? দিয়ার আব্বু কিছুই বলতে পারেনি, ওনার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। ওনাকে কাঁদতে দেখে আকাশ ভয় হয়। দিয়া বলে চিৎকার করে পুরো বাড়ি খুঁজতে থাকে, কিন্তু দিয়ার কোনো অস্তিত্বই পায়নি। আঙ্কেল, বলুন না আমার দিয়া কোথায়? প্লিজ আঙ্কেল বলুন। বাবা আকাশ, সেদিন দিয়া কলেজ থেকে আসার সময় দিয়াকে কে যেন কিডন্যাপ করে মুক্তিপণ হিসাবে 2 কোটি টাকা চায়। আমি এত টাকা কোথায় পাবো বাবা? 50 লাখ টাকা দিব বলে অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা রাজি হয়নি, ফোন তুলে না। আঙ্কেল, যে নাম্বারে কল এসেছিল সেই নাম্বারটা আমাকে দিন, আর কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন। নম্বর দিয়ে আকাশ আর রাফি বেরিয়ে গেল। কি করবে এখন? রাফি, এক কাজ কর, নাম্বারটার লোকেশন চেক কর, পাস কিনা। কোনো ক্লু পাচ্ছি না আকাশ। উম, কি করব এখন বুঝতেছি না। হাত গুটিয়ে বসে থেকে লাভ হবে না। কি করতে চাস তুই? তেমন কিছু না, চল তুহিনের সাথে দেখা করি। তুহিন একটা মাফিয়া গ্রুপে কাজ করে, শুনেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। মাফিয়া গ্রুপের বস নাকি সবাইকে যে কোনো হেল্প করে। তার মন নাকি অনেক বড়, কারো বিপদে ঝড়ের গতিতে এগিয়ে আসে। কিন্তু বড় কথা হলো মাফিয়া বসকে কেউ দেখেনি, তার দলের মানুষরাও। তো আমরা ওইখানে গিয়ে কি করব? হালা, আবুল গিয়া কি করবি মানে? এতক্ষণ আমি তোকে কি বললাম? ভাই দেখ, এইখানে যাওয়া মানে মারামারি, আমার খুব ভয় লাগে। আকাশ, দিয়াকে খুঁজে বের কর, তাদের কাছে আমাদের যেতে হবে, তাছাড়া আমরা কিছুই করতে পারবো না। আর তারা তো কারোর ওপর জুলুম অত্যাচার করবে না, পাপীদের উচিত শিক্ষা দেয়। তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এত কিছু জানি না, আমার দিয়াকে চাই তো চাই, ব্যাস। আর কিছু জানিও না, বুঝতেও চাই না। আমার দিয়াকে এনে দে, ওর সাথে আমার অনেক কথা বাকি, ওকে ভালোবাসি অনেক, এখনো আমার বলা হয়নি। তার হাতে হাত রেখে অনেকটা পথ চলতে বাকি। প্লিজ রাফি, দিয়াকে তুই আমার কাছে এনে দে। এই খ্যাত ছেলেটাকে দিয়া ছাড়া কেউ ভালোবাসেনি। আরে ভাই, চিন্তা করিস না, আমি জানি তোর মনে কি ঝড় হচ্ছে। আমরা দিয়াকে পেয়ে যাব, ওর কিছু হবে না। দাঁড়া, আমি তুহিনকে কল দিচ্ছি। হ্যালো রাফি, বল, কি মনে করে এতদিন পর মনে পড়লো রে? আর বলিস না ভাই, অনেক প্যারায় আছি। চিন্তা করিস না দোস্ত, আমি আছি না। তোরা যে কোনো সময় আমার কাছে চলে আয়। আমার বস অন্যায় সহ্য করে না, আর এইটা তো একটা মেয়ের কিডন্যাপ করা হয়েছে। বস তোদের হেল্প করবেই। আচ্ছা তুহিন, আমরা কিছুক্ষণের মধ্যে আসছি। ছেলেটাকে শেষ করে দেই স্যার। সব প্রমাণ জ্বালিয়ে দিলে সন্ধ্যাটা আমার পক্ষে পড়বে। সবটা বলার জন্য একজন সাক্ষী দরকার। কার কথা বলছিস তাও তো ঠিক, কিন্তু যদি ছেলেটার মধ্যে বাবার মতো সত্যি বলার ফিল করে। জিজ্ঞেস করে দেখি। এ ছোকরা, তোর নাম কি রে? আকাশ। হ্যাঁ, কি বললি? আকাশ। তোর মা বাবা কিভাবে মারা গেছে? বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলেটা জানে কিভাবে বেঁচে থাকতে হয়। সাক্ষী হিসেবে ব্যবহার করার পর ইউনিয়ন পান্ডে টাকা চুরি করার দায়ে গ্রেফতার করে দিই। আকাশ বিচার প্রধানের ছেলে, সে টাকা চুরি করছে, এই গল্প কে বিশ্বাস করবে? ওর ওপর দয়া দেখাচ্ছিস মনে হয়। ছেলেটা এখনো ছোট, তাই। এ ছোকরা, তোকে একটা জায়গা পাঠাবো যেখানে তোর মতো ছেলেদের দেখাশোনা করা হয়। যাবি তুই সেখানে? আকাশ লোকটার কথায় রাজি হয়ে যায়। লোকটা তাকে নিয়ে যায়। শুরু হয় সেখানে আকাশের অত্যাচার। গায়ে যখন তখন হাত তোলা, খাবার খেতে গেলে খাবারের প্লেট কেড়ে নেওয়া, তাকে দিয়ে হলরুম মোছানো, ঝাড়ু দেওয়া। অত্যাচারী জেলখানায়, যেখানে বড় ভাইয়ের কথায় উঠবোস করে জেলেরা। কিরে, তোকে এত অত্যাচার করছি, তোর ব্যথা লাগছে না? তোকে কেউ টাকা দিচ্ছে, তুই আমাকে মারছিস? তার মানে আমাকে না মারার জন্য তোকে বেশি করে টাকা দিতে হবে আমার। আমি এখন গরিব, ইচ্ছে মতো মেরে দে আমায়। যখন টাকা আসবে আমার হাতে, সেদিন তোর হিসাব করব। হ্যালো, কে? ভাই, আকাশ জেল থেকে পালিয়েছে। শিওর? এটা শোনার জন্য তোদের পিছনে টাকা খরচ করি? সকালের আগে খুঁজে বের কর, পরে তোর হিসাব আমি করব। চিন্তা করো না ভাই, তোমার কোনো ক্ষতি করব না। ক্ষতি করতে চাইলে তুমি ঘুমিয়ে থাকতে গলা কেটে ফেলতাম, কিন্তু সারা জীবন আমি পালিয়ে বাঁচতে চাই না। শুধু একটা কথাই বলতে এসেছি, আমাকে শান্তিতে বাঁচতে দাও। বুঝলাম না তোর কথা। আমাকে আমার মতো বাঁচতে দাও। তোকে ছেড়ে দিলে আমার কি লাভ? আমাকে শুধু 1 সপ্তাহের জন্য ছেড়ে দাও। 1 সপ্তাহে যা ইনকাম করব অর্ধেক তোমার। যে সপ্তাহে টাকা দিতে পারবো না, সেই দিন তুমি আমাকে মেরে দিও। ওকে, তোকে একটা চান্স দিলাম, এই 7 দিন তোর যা।
সাধারণত ড্রাগ ভর্তি ট্রাকে কত পাও? সব পান্ডে দিয়ে মিলিয়ে 5% পাওয়া যায়। ফান্ডের ব্যবস্থা আমি করব। ট্রাক ভর্তি আমাকে 100 টাকা দিতে হবে। যদি পুলিশকে চাল করে? ওইটা আমি দেখে নিব। কি হলো, কি চাস? প্রতিটা ট্রাক হানা দেওয়ার থেকে শুরু করে যা কাজ হয় সব আকাশের আন্ডারে। আমার রাজত্ব। যদি ট্রাক প্রতি পারমিট পেতে চাও তাহলে আমাকে 500 টাকা দাও, বুঝেছো? প্রতি ট্রাকে। আমি থাকি বা না থাকি, পোলাপাইন যেন ঠিক মতো খেতে পায়। অন্যায়ের ওপর দাপট মেরে চলে আকাশের জীবন। অন্যায়ের প্রতিবাদ করে সারা রাজ্য হাত করে নেয় 16 বছরের আকাশ। হাজারো সৈনিক কাজ করে তার দলে, কিন্তু কেউ জানে না যে তাদের দলের লিডার কে। 21 বছরের আকাশ খ্যাত গাইয়া হয়ে ভর্তি হয় কলেজে। রাফি, আকাশ কোথায় গেল রে? জানি না। কে রে এখানে? তোর বাপ। এখানে কেন এসেছিস? মতো নাকি? না, তোদের মারতে। তোরা আমার জানের দিকে হাত বাড়িয়েছিস। এই কে আছিস? ধরোকে। আয় বলে সামনে এগিয়ে আসে তারা। আকাশ হুড়মুড়ে খেলানি দিতে থাকে। সারা মস্তানের দলকে আকাশ একাই ইচ্ছে মতো খেলিয়ে যায়। সবাই মার খেয়ে পালিয়ে যায়। হাই বেবি, চলো। আপনাকে অনেক ধন্যবাদ। আকাশ দিয়াকে সেভ করে তার বাসায় পৌঁছে দেয়। পরে রাফি আর তুহানের সাথে এক হয়। কি রে ভাই, কই ছিলি তুই? খুব টেনশনে ছিলাম, তাই একটা ফাঁকা মাঠে বসেছিলাম। দিয়ার কোনো খোঁজ পেলি? না, এখনো পাইনি। আকাশের কল বেজে ওঠে। তাকিয়ে দেখে দিয়ার কল। হ্যালো দিয়া, কোথায় তুমি? ঠিক আছো তো? কে কল দিয়েছে? দিয়া, দে ফোনটা আমার কাছে দে। রাফি ফোন নিয়ে দিয়ার কাছ থেকে সবকিছু জানতে পারে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। কে সেই লোক? তাকে নিয়ে অনেক ভেবে যাচ্ছে ওরা। তা দেখে আকাশ মুচকি মুচকি হাসছে। আমি অনেক কলেজে গিয়েছি এবং কি অনেক ফাংশনেও গেছি, কখনো এত ভিড় দেখি, কারণ এখানে সমস্ত জনতা এই অনুষ্ঠানে অন্য একজন মানুষকে নিয়ে মাতামাতি করছে। এটা কোনো অর্জনের চেয়ে কম নয়। যদি উনি ছাত্রদের মাঝে এই ধরনের অবর্তনা না থাকে তবে উনি একজন মানুষ। উনি নিজেই যদি এমনটা হন ভাবুন হয়তো উনি সোনার মতো খাঁটি হবে। সেই মানুষটার জন্য জোরে হাততালি হোক। আপনার মতো মানুষ পেয়ে আমরা গর্বিত। প্লিজ স্যার, আপনি মঞ্চে আসুন। আকাশ মঞ্চের দিকে যায়। সবাই অবাক হয়ে আকাশকে দেখছে। এই কি আমাদের সেই খ্যাত আকাশ? সবাই আকাশ থেকে মাটিতে পড়লো। মেঘলা তো আকাশের থেকে চোখ ফেরাতেই পারছে না। আকাশ নাকি আমাদের কলেজের পরিচালক। তার চেয়ে বড় কথা, কলেজের ফান্ডে 4 ভাগের 3 ভাগ টাকা আকাশ দেয়। আর স্যার, এক্সকিউজ মি। মেঘলা দাঁড়িয়ে থেকে আকাশে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আকাশ, তুমি আমার সাথে এরকম না করলেও পারতে। সেদিন আমাকে বাঁচাতে তুমিই গিয়েছিলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে সারপ্রাইজ দিবে। এত বড় সারপ্রাইজ পাবো কখনোই ভাবিনি আমি। ভালো থেকো, বাই। 6 বছর পর দিয়া দেশে আসছে আমেরিকা থেকে। সেদিন দিয়াকে হাজার চেষ্টা করেও আকাশ বোঝাতে পারেনি সে কেন এমন হলো। ওর কি দোষ ছিল মাফিয়ার বস হওয়া? ও তো ইচ্ছে করে হয়নি। ও তো অন্যায় কাজ করেনি। অন্যায়ের প্রতিবাদ করে অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 6 বছর আকাশ দিয়াকে নিয়ে অনেক চিন্তায় ছিল। একবারও দিয়া আকাশের সাথে যোগাযোগ করেনি। তুমি মাফিয়াদের বস? আমি জানতাম না। আমি কোনো মাফিয়াকে ভালোবাসিনি। ভালোবেসেছিলাম এক গাইয়া খ্যাতকে। কখনোই তুমি আমার সামনে আসবে না। আমি তোমাকে ঘৃণা করি। এই কথাগুলো বলে আকাশের থেকে অনেক দূরে চলে যাই। আজ দিয়া অনেক খুশি। তারা আকাশকে সে দেখতে পাবে। ভাবতে ভাবতে দিয়া বাংলাদেশের মাটিতে পা রাখে। এদিকে আকাশ দিয়ার জন্য কিছু গিফট কেনে। আকাশের কোম্পানিতে দিয়ার বাবার বড় একটা পোস্টে জব করে। জব বললে হবে না, আকাশের পিতা আসল লক্ষণ করে আছেন উনি। ওনাকে আকাশ বাবার সম্মান দেয়। আঙ্কেল, এই প্যাকেটটা আপনি দিয়াকে দিয়ে দিবেন প্লিজ। কেন বাবা, তুমি ওকে আনতে যাবে না এয়ারপোর্ট থেকে? না আঙ্কেল, এতদিন দিয়া আমার সাথে কথা বলেনি। এখন আমি তাকে আনতে গেলে যদি সে রেগে যায়। আপনি যান আঙ্কেল। কিন্তু বাবা আকাশ। কোনো কিন্তু নয় আঙ্কেল, আপনি যান। আমি পরে বাসায় গিয়ে দেখা করে আসব। কাজটা কি তুই ঠিক করলি আকাশ? দেখ, আমি চাই না
দিয়া আমাকে দেখে রেগে যাক। এতটা বছর আমাকে হয়তো সে ভুলে গেছে, তাকে ভুলে যেতে দে আমায়। তুই কি শিওর দিয়া তোকে ভুলে যাবে? তা আমি জানি না। দিয়া প্লেন থেকে নেমে তার বাবাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। আশেপাশে তাকিয়ে কাউকে আর দেখতে পায় না। কাউকে খুঁজছিস মা? না বাবা, আসলে তুহিন, রাফি ওরা আসেনি। আসলে মা ওরা একটু কাজে গেছে, তাই আসতে পারেনি। আচ্ছা মা, চল বাসায় যাই, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোকে। বাবা চলো। সারা রাস্তা ভেবে যাচ্ছে আকাশ কেন তাকে নিতে আসলো না। এখনো কি আকাশ রেগে আছে? তোর কি ভাবছে সে? তো নিজেই মানা করেছে আকাশকে, তার সাথে যেন কোনো যোগাযোগ রাখে না। হঠাৎ করে কারোর ডাক দিয়ে ঘোর কাটে দিয়ার। মা চল, আমরা বাসায় এসে গেছি। আর এই নে, আকাশ তোকে এটা দিতে বলেছে। সরি বাবা, আমি তার কোনো জিনিস নিতে পারবো না, আর জিনিস ওরে দিতে বললো। দিয়ার বাবা দিয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে মেয়েটা সেই আগের মতোই আছে। রাগ একটুও কমেনি, বরং আরো বেড়েছে। দিয়ার বাবা দিয়াকে বাসায় পৌঁছে দিয়ে অফিসে চলে যায়। কি হলো আঙ্কেল, আপনি দিয়াকে প্যাকেটটা দেননি? হ্যাঁ বাবা, দিয়েছিলাম, নেয়নি। আরো উল্টা বলল যারটা সে যেন নিজে দেয়। ঠিক করেছে দিয়া, তোকে সামনে ফেলে ইচ্ছা মতো খেলানি দিতেও মনে হয়। আচ্ছা আঙ্কেল, দিন, আমি দিয়ে আসি। আকাশের হাতে প্যাকেট দিলে দিয়ার আব্বু। বাবা আকা, দেখো দিয়া আবার রাগে কিছু করে না বসে। যে রাগ দেখলাম মেয়েটার। আঙ্কেল, আপনিও না কি বলেন, আমাকে শুধু ভয় পাওয়ান। আকাশ অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আকাশ ভাবছে এত বছর পর দিয়াকে দেখতে কেমন হয়েছে, আমাকে দেখে দিয়া কেমন বিহেভ করবে। ভাবতে ভাবতে দিয়ার বাসায় পৌঁছে যায়। কলিং বেল দিয়ে দরজা খুলে নীল শার্ট, তার ওপর নীল কোট, কালো প্যান্ট, নীল সানগ্লাস, চুলগুলো স্লিম করে এক নজর তাকিয়ে আছে দিয়া। চোখ দিয়ে যেন আকাশকে না দেখা তৃষ্ণা মেটাচ্ছে দিয়া। হাই, আমি আকাশ। তা তো দেখতেই পাচ্ছি, তা এখানে কেন? মানে তো কি, তোমাকে দেখতে এলাম। আমি কি চিড়িয়াখানার জন্তু নাকি যে দেখতে হবে? আমার তো তাই মনে হচ্ছে। না মানে, বাসায় মেহমান আসলে তাদের সাথে এইভাবে কেউ কথা বলে? আসুন, ভিতরে আসুন। দিয়া সরে দাঁড়ায়, আকাশ ভিতরে চলে যায়। বসুন, কি নেবেন, ঠান্ডা না গরম? গরম খেলে নরম হয়ে যাব, আর ঠান্ডা খেলে ডান্ডা পিঠা দিব। না মানে কেলানি খাবো। খাওয়ার ইচ্ছে আছে নাকি কেলানি? না বাবা, তুমি যে দজ্জাল, আমার আমি আটার বস্তা? আকাশ দিয়াকে তার বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। দিয়া আর কিছু না বলে চুপ করে জড়িয়ে ধরে। ছি ছি, আমার কি করলো গো, আমার মান ইজ্জত প্লাস্টিক করে দিল গো। দিয়া আকাশকে ছেড়ে দিল। ভ্রুকুচকে আকাশের দিকে তাকিয়ে আছে। এই নিন মহারানী। কি এটা? আমার তেমন কোনো পছন্দ নেই, প্রথম কারোর জন্য পছন্দ করে কিনেছি, প্লিজ পরে দেখো। আকাশে দেওয়া গিফট প্যাকটা খুলে অবাক হয়ে যায়। মনে মনে ভাবে দিয়া মাফিয়াটার পছন্দ আছে বলতে হবে। নীল চুড়ি, নীল শাড়ি, নীল কানের দুল, দিয়ার পছন্দের রং। হঠাৎ দিয়ার ফোন বেজে উঠল। দিয়া ফোনের দিকে তাকিয়ে দেখে আকাশের কল। বলো মাফিয়া কিং, কেন কল দিয়েছো? কেন, ফোন দেওয়া বারণ নাকি, দজ্জাল মেয়ে? আমি দজ্জাল? তোমারে কেডা কইছে, হিটলার? এই হিটলার আমি কবে থেকে শুনি?
শুনতে হবে না, কি জন্য কল দিছো বলো। দিয়া, আজকে তোমাকে নিয়ে নদীর পাড়ে খোলা আকাশে হাঁটতে চাই। প্লিজ না করো না, কিছুটা সময় তোমার সাথে কাটাতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। বলেই কল কেটে দেয় দিয়া। বিকেলে আকাশের কথা মতো চলে যায় সে। আকাশ, এখন আমি উঠি, আমাকে যেতে হবে। যাবে মানে? মাত্র তো 25 মিনিট হলো আসলে, আর এর মাঝে আবার চলেও যেতে হবে? আমাকে যেতে হবে, খুব বোরিং লাগে এইভাবে বসে থাকতে। তুমি থাকো, আমি গেলাম। এতক্ষণ কথা হলো দিয়া আর আকাশের মাঝে। কি ভাবছেন, ওদের মিল হয়েছে তাই না? তাই দিয়া এমন করছে? না, ভুল ভাবছেন। আসলে দিয়ার আচরণের পরিবর্তন এসছে যখন থেকে সে আমেরিকায় চলে গেল। দিয়া চলে যাওয়ার পর আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে নদীর দিকে চাইয়ে রইল। এখন দিয়া আর আমেরিকার দিয়ার মাঝে আকাশ কোনো মিল খুঁজে পায় না। সেই 7টা বছর ধরে আকাশ দিয়াকে ভালোবাসে। আর আপনারা সবাই জানেন 7 বছরের একটা রিলেশন শুধু একটা রিলেশন নয়, একটা সংসার হয়ে যায়। কত স্বপ্ন বুনে আকাশ দিয়াকে নিয়ে। দিয়া চলে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর আকাশ সেখান থেকে উঠে হাঁটা ধরলো। রাস্তায় দেখা হলো রাফির সাথে। কিরে শালা, এতবার কল দিচ্ছি, তোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? আকাশ তখন পকেট থেকে ফোন বের করে দেখে রাফি মোট 18 বার কল দিয়েছে। সরি রে দোস্ত, পকেটে ছিল, বুঝতে পারিনি। চুপ শালা, মিথ্যা বলবি না। দিয়ার সাথে কি আবার ঝামেলা হয়েছে নাকি? না, তেমন কিছু না। বল, কেন কল করেছিলি? দোস্ত, তুইও চল না। তোর আর আমার মামার বাসা তো এক জায়গাতেই। এখানে না থেকে আমরা দুজন শৈলপুর চলে যাই। পাগল নাকি? মাথা খারাপ? আমি দিয়াকে দেখা ছাড়া থাকতে পারবো না। তোর দরকার হলে তুই চলে যা। না দোস্ত, আমি যাব না। তা আজ না তোর দিয়ার সাথে দেখা করার কথা? দেখা করেই তো আসলাম। আজ মন খুলে কথা বলেছি, জানিস। দিয়া তো আমাকে ছাড়তে চাইছিল না, ভুলভাল বুঝিয়ে তারপর আসতে হয়েছে। আরে বাহ, তাহলে তো তোর খুশি থাকার কথা। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তোর মন একদম ভালো নেই। শালা মিথ্যা বলিস। কি করে ভালো থাকবে বল? কতদিন হলো তুই কোনো ট্রিট দেস না। তোর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। মাত্র তো 2 দিন আগে তোকে পেট পুরে খাওয়ালাম। দোস্ত, মাথা ব্যথা করছে, তাই এমন আবোল তাবোল বলছি। আমি বাসায় চলে যাচ্ছি। আরে কি কারণে তোকে ফোন করেছিলাম সেটা তো শুনে যা। পরে শুনবো। ভালো থাকিস। আকাশ চলে গেল আর রাফি আকাশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে দিয়া আকাশের কাছ থেকে চলে যাওয়ার পর তার যে নতুন ফ্রেন্ডগুলো হয়েছে সেখানে চলে গেল। হাই গাইস, হোয়াটসঅ্যাপ? তোর জন্যই তো ওয়েট করছিলাম। এতক্ষণ লাগে আসতে? আর বলিস না, ওই যে আছে না তার ছেলেটা, হিটলার, ওর সাথে একটু দেখা করে আসতে হলো আর কি। ওয়েট, তুই তার ছেলে হিটলার কাকে বললি? কাকে আবার? আকাশকে। কেন? আকাশ ভাইয়া আবার কি করলো? আর বলিস না, যখন তখন দেখা করতে বলবে। আমার জাস্ট অসহ্য লাগে। আমিও একটা মানুষ, সারাদিন আকাশকে নিয়ে থাকতে হবে, তার কোনো মানে আছে বলতো? তো সেটা আমাদের না বলে যাকে বললে কাজে দিবে তাকে গিয়ে বল না। কাকে বললে কাজে দেবে? কাকে আবার? তোর ওই তার ছেলে হিটলারকে? হ্যাঁ, এইবার তাই বলতে হবে। কথাটা বলা মাত্রই দিয়ার ফোনে কল আসলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে খুবই বিরক্তি বোধ নিয়ে বলল, দেখ মাত্র 30 মিনিটের আগে দেখা করে আসলাম, এর মাঝে আবার ফোন করেছে। আরে ফোন যখন করেছে কথা বল না। দিয়া কল রিসিভ করলো। হ্যালো। বলো, কি বলবে? কি করো? বাসায় পৌঁছিয়েছো তো? আমি এখন যথেষ্ট বড় হয়েছি, তুমি সেটা ভুলে যেও না। আর শোনো, আমি এখন হাওয়া খাচ্ছি, আমাকে শান্তি মতো হাওয়া খেতে দাও। আমাকে একদম এখন ডিস্টার্ব করবে না, হ্যাঁ? অ্যানাকোন্ডা কোথাকার। এই বলে দিয়া ফোন কেটে দিল। মাথা খারাপ করে দিল। সারাদিন ধরে ফোন করবে, কি করো, খেয়েছো কিনা, ঘুমাবে কখন, গোসল করবে কখন, যত সব আজগুবি প্রশ্ন করে। আরে তোকে ভালোবাসি বলি তো এত কেয়ার নেই। জানিস, আমার বয়ফ্রেন্ড সারাদিন আমাকে একবারও ফোন দেয় না, আর সেখানে আকাশ ভাইয়া তোকে কিছুক্ষণ পরপরই ফোন দিয়ে এত কিছু জিজ্ঞেস করে। আরে এমন বয়ফ্রেন্ডকে তো মাথায় করে রাখা উচিত রে। কেয়ার না চাই, আমার লাগবে না এমন কেয়ার। আমি এখন বড় হয়েছি, নিজের ভালো আমি নিজেই বুঝতে পারি। আর তোরা কি শুরু করেছিস বলতো? ওর কাছে যাবার পর খুব বোরিং লাগছিল, তোদের সাথে আড্ডা দিতে আসলাম মনটাকে একটু রিফ্রেশ করতে।
কিন্তু তোরা সেই মাফিয়া গুন্ডাটার কথা নিয়েই পড়ে আছিস। সরি দোস্ত, আয় সবাই মিলে জমিয়ে আড্ডা দিব। সবাই আড্ডায় মেতে উঠল। অন্যদিকে আকাশ দিয়ার এমন ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে অনেকক্ষণ কান্না করেছে। কেনই বা করবে না? যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে তার এমন হঠাৎ পরিবর্তন সে দেখেও মেনে নিতে পারবে না। কলের নিচে দাঁড়িয়ে আকাশ কান্না করেই যাচ্ছে, কিন্তু দিয়া একদিন বলেছিল কোনোদিন সে আকাশকে কষ্ট পেতে দেবে না। কিন্তু আজ দিয়া নিজেই আকাশকে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 1 ঘন্টা গোসল করে, তারপর ওয়াশরুম থেকে বের হলো আকাশ। আকাশ আবার দিয়াকে ফোন দিল। দেখ দেখ, এই মাফিয়া আবার ফোন দিচ্ছে। কেমন লাগে ঘন্টার মধ্যে এতবার ফোন দিলে? বল বল। হ্যালো, আবার কেন ফোন দিলা? খেয়েছো তুমি? এই তোমাকে তখন বলেছি না আমি হাওয়া খাচ্ছি, তাহলে আবার কেন ফোন দিলে? দিয়া অনেকটাই রাগ নিয়ে ফোন কেটে অফ করে রাখলো। 2 ঘন্টার মতো আড্ডা দিয়ে বাসায় পৌঁছালো। দিয়া খেয়ে ফোন অন করে আকাশকে ফোন দিল। ফোন ধরতেই আকাশ বলতে শুরু করে, এই তোমার ফোন এতক্ষণ অফ কেন ছিল? তুমি ঠিক আছো তো? দিয়া আবার বিরক্ত লাগছে। আসলে ফোন অফ হয়ে গিয়েছিল তো, তাই বন্ধ পেয়েছিলে। আচ্ছা, কি করো? রাতে খেয়েছো? হ্যাঁ, খেয়ে শুয়ে পড়লাম। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, এখন রাখি। আর একটু কথা বলি না? আচ্ছা, 5 মিনিটের বেশি আমি পড়বো না। 5 মিনিট কথা বলেই দিয়া লাইন কেটে ঘুমিয়ে পড়ল। কিন্তু আকাশের চোখে ঘুম নেই, চোখ দিয়ে সামনে পানি পড়ে যাচ্ছে। আমেরিকা যাওয়ার আগে কথা বলতে বলতে 12টা 1টা বেজে যেত। সেই দিনের কথাগুলো মনে পড়তেই কান্না চলে আসে আকাশের। কিন্তু দিয়া হঠাৎ কেন এমন করছে? দিয়া নিজেই তো এসেছিল আকাশের জীবনে, নিজেই কাছে টেনে নিয়েছিল, আর সেই এখন এমন ভাবে দূরে চলে যাচ্ছে। দিয়া ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আকাশের চোখে ঘুম নেই, কান্না করেই যাচ্ছে। দিয়ার পরিবর্তন আকাশ কিছুতেই মেনে নিতে পারছে না। রাত প্রায় 2টা বেজে গেছে, কিন্তু আকাশ কান্না থামছে না। ফোনের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে এই হয়তো দিয়া ফোন দিয়ে বলবে, এই তুমি কান্না করছো কেন, আর এত রাতে জেগে আছো কেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কিন্তু এখন এই সব কিছুই শুধুমাত্র ভাবনায় থাকে। রাত 3টা তখন ঘুম এসে চেপে ধরেছে, আকাশ ঘুমিয়ে গেল। আবার সকাল 6টায় ঘুম থেকে উঠে গেল। আকাশ রুম থেকে বের হয়ে ফোন হাতে ছাদে গেল। দিয়াকে ফোন দিল। হ্যালো, গুড মর্নিং। মর্নিং। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো? এই তো ছাদে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি। তুমি? আমি তো তোমার মতো মাফিয়া না, তাই রুমে শুয়েই তোমার সাথে কথা বলছি। আচ্ছা, এখন রাখি, এখন উঠে ফ্রেশ হব, খাবো। আচ্ছা, বাই তাহলে। বাই। আকাশ অনেকটাই দ্রুত বাসা থেকে বের হয়ে চলে গেল দিয়ার বাসায়। যাওয়ার পর দিয়াকে খুঁজতে লাগলো। অনেক খুঁজেও দিয়াকে পাওয়া গেল ছাদে। এই দিয়া, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। তো আমি কি করব? আমি কি তোমার পেছন পেছন ছুটবো নাকি গুন্ডাদের মতো? এইভাবে বলছো কেন? তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছিল তো, তাই। তাই তো কি? শোনো, এইভাবে আমার পেছন পেছন ঘুরবে না বলে দিলাম। কলেজে ঘুরেছো সেটা ঠিক ছিল, কারণ ছোট্ট একটা জায়গা মধ্যে ছিলাম, কিন্তু এখন আমি বড় হয়েছি। আমাদের এমন কর্মকাণ্ড দেখে সবাই কি ভাববে বলো তো? কিন্তু আমার তো তোমার আমাকে না দেখলে ভালো লাগে না, তাই তো? আকাশের মুখের কথা কেড়ে নিয়ে এই উত্তর দিল। শোনো আকাশ, আর কত বছর বাচ্চা থাকবে বলো তো? তোমার এই বাচ্চা বাচ্চা আচরণ কি কোনোদিন যাবে না? আর আমাকে না দেখে যদি থাকতেই না পারো, রুমে বড় করে আমার একটা ছবি টাঙিয়ে রেখো। ওহো, তোমার তো আবার সেই সাহস নেই, কারণ তুমি একটা মাফিয়া গুন্ডা। কি? আমি গুন্ডা? হ্যাঁ, একটা গুন্ডা তো, না হলে সেই কলেজ লাইফের মতো আচরণগুলো এখনো করতে পারতে না? শোনো আকাশ, তোমাকে এই কথাগুলো বলতে আমারও ভালো লাগছে না, কিন্তু আকাশ, তোমাকে বুঝতে হবে আমরা এখন কলেজে পড়ি না, তুমি একটা মাফিয়া বস। মাফিয়ারা কি কখনো ভালোবাসতে পারে না? যদি তোমার কেয়ার নেওয়ায় মনে হয় আমি গুন্ডাদের মতো আচরণ করছি,
তাহলে ঠিক আছে, আমি গুন্ডা। যদি তোমাকে দেখার জন্য ছটপট করার জন্য আমি গুন্ডা হই, তাহলে সেটাও ঠিক আছে। হ্যাঁ, আমি গুন্ডা, আমি গুন্ডা, হ্যাঁ আমি গুন্ডা। আকাশ চলে যাওয়ার পর দিয়া ভাবছে, যাক বাবা, এতক্ষণে তার ছিঁড়াটা তাহলে গেল, মাথা খারাপ করে দিল। দিয়া হাসি মুখে রুমে চলে গেল। আকাশ তখন সেখান থেকে চলে গিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। কেউ নেই আজ তার পাশে, খুব একা লাগছিল। রাফি সালা তো কাল চলে গেছে প্রেমিকার লগে দেখা করতে। তুই বাসায় গেছে তার মা বাবার সাথে দেখা করতে। হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসে, সেটা খেয়ালই করেনি আকাশ। বাসা অতিক্রম করছে তখন পেছন থেকে দারোয়ান ডেকে দিল। কি বাবা আকাশ, নিজের বাসা কোনটা সেটাও ভুলে গেলা নাকি? হ্যাঁ, আপনি কিছু বললেন? আরে বাবা, তুমি আমাকে আপনি করে বলছো কেন? ও চাচা, সরি, খেয়াল করিনি। তোমার খেয়াল থাকে কোন দিকে? বাসা অতিক্রম করে চলে যাচ্ছ, পেছন থেকে ডাকলাম, আপনি করে বললাম। বাবা, তুমি ঠিক আছো তো? চাচা, কিছুদিন ধরে মাথা খুব ব্যথা করে। সে কি? তাহলে চলো তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাই। না চাচা, আমি ঠিক আছি, চলো বাসার ভেতরে চলো। বাবা, তুমি ভেতরে যাও, আমি আসছি। দিনগুলোই এমনভাবেই কাটতে লাগলো। যতদিন যাচ্ছে আকাশ তত বেশি অসহ্য লাগছে। 6 বছর আগে দিয়া নিজে থেকে কল দিয়ে নেও, এখন দিয়া নিজে থেকে কখনো আকাশকে ফোন দেয় না। আকাশ দিলেও দিয়া বেশি কথা বলে না। রাতে আকাশ কল করেছে দিয়াকে, কিন্তু ফোন ওয়েটিং। 30 মিনিট হতে চললো, ফোন ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। 1 ঘন্টা পর আকাশ আবার দিয়াকে কল করলো। বলো। কার সাথে কথা বলছিলে এতক্ষণ ধরে? আমার এক ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড মানে? নাম কি তার? মিমের সাথে কথা বলছিলাম। আমি এতক্ষণ ধরে কল করে যাচ্ছি, সেটা দেখোনি? দেখেছি তো। তাহলে ধরলে না কেন? ধরার প্রয়োজন মনে করিনি, তাই ধরিনি। আর মিমের সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা ছিল। কি? আমি কল করছি সেটা দেখেও বলছো ধরার প্রয়োজন মনে করো না? আবার বলছো মিমের সাথে কথা ছিল। আরে 2 দিনের পরিচয়, তার সাথে এত ইম্পর্টেন্ট কথা কিসের? এই তুমি যখনই ফোন দাও শুধু বক বক করো কেন? তুমি কি ভাবছো তোমাকে ছাড়া কি আর কারোর সাথে আমার কোনো কথা থাকতে পারে না? আমি তো সেটা বলিনি, কারো সাথে তোমার কথা থাকতে পারে না বা থাকবে না, কিন্তু তাই বলে তুমি আমার সাথে কথা না বলে বন্ধুদের সাথে কথা বলবে? হ্যাঁ বলবো। তাতে যদি তোমার কোনো সমস্যা হয় আমাকে আর ফোন দিও না। দিয়ার এমন কথা শুনে আকাশের চোখ আবার জলে ভরে উঠল, কিন্তু সেটা দিয়াকে বুঝতে না দিয়ে বলল, দিয়া, তুমি ভাবলে কি করে আমি তোমাকে ফোন দিব না? আমি তোমাকে ফোন না দিয়ে থাকতে পারবো না। আচ্ছা এখন রাখি, বাই। আকাশ আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দিয়ার কল কেটে দিল। কল কাটার সাথে সাথেই আকাশ নম্বরের ব্লক লিস্টে দিয়ে রাখলো, কারণ দিয়া খুব ভালো করে জানে আকাশ আবার কল দেবে। আকাশ ট্রাই করছে কিন্তু ব্যস্ত। আকাশ আর বুঝতে বাকি নেই দিয়া তার নম্বর ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। ইয়ার এমন ব্যবহারগুলো আকাশকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। পরের দিন। দিয়া, তুমি আমার ব্ল্যাক লিস্টে রেখেছো কেন? তোমার আজাইরা প্যান প্যানানি আমার ভালো লাগে না। কি? আমি প্যান প্যান করি? তাই তো। আচ্ছা যাও, এখন থেকে আর প্যান প্যান করবো না। দিয়া বাসায় চলে গেল। আকাশ মনে মনে ভাবছে, আমি মাফিয়া, তার জন্য দিয়া আমাকে পছন্দ করে না। আমি আর মাফিয়া জীবন রাখতে চাই না। আকাশ মেইন রাস্তার মাঝে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আত্মহত্যার জন্য যেই না পা বাড়ালো, তখনই আকাশ 6 বছর আগের স্মৃতির দিনগুলো মনে পড়ে গেল। দিয়া বলেছিল আকাশকে ছাড়া তার জীবনের কোনো মানেই নেই। আকাশকে ছাড়া দিয়া বাঁচতে পারবে না। হয়তো আমি মাফিয়াদের বস, সেটা নিয়ে ডিস্টার্ব হচ্ছে। সময় হলে সব ঠিক হয়ে যাবে। দিয়া আমাকে সে আগের মতোই ভালোবাসবে। আকাশ বাসায় ফিরে গেল। দিন গেল, কাটতে লাগলো। 2 মাস চলে গেছে। এই 2 মাস আকাশ রাতে ভালো করে ঘুমাতে পারেনি। এমন কোনো রাত নেই যে আকাশ কান্না ছাড়া কাটিয়েছে। প্রতি রাতে আকাশকে মৃত্যুর সাথে যুদ্ধ করতে হয়েছে। তবুও এই আশা নিয়েই বসে আছে দিয়া তাকে একদিন বুঝতে পারবে, আর তাদের সম্পর্কে সে 6 বছর আগের মতো হয়ে যাবে। ধরতে গেলে দিয়া এখন আকাশের সাথে কোনো যোগাযোগই নেই। আকাশ আর দিয়ার কে বিরক্ত করে না।
কি রে, তোকে দেখে মনে হচ্ছে কোনো ব্যাপার নিয়ে তোর মন খারাপ। হ্যাঁ রে, আসলে ওর সাথে আমার কিছুদিন ধরে কথা হয় না। কেন, কি হয়েছে? আমি জানি না রে, আমার সাথে তুহিন যেন আজকাল কেমন একটা ব্যবহার করে, সব সময় আমাকে এড়িয়ে চলে। তো তুই এখনো ওর সাথে পড়ে আছিস কেন? বেরিয়ে আয় এমন সম্পর্ক থেকে। তুহিন মাফিয়ার দলে কাজ করে। আচ্ছা, তুই যে আমাকে বললি মানে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, যদি আকাশ ভাইয়া তোর কাছ থেকে চলে যায় কেমন হবে? সে তো মাফিয়াদের বশ। কেন আকাশ কেন যাবে? কারণ তুহিন আমার সাথে যেমন বিহেভ করে তার থেকে কয়েক গুণ বেশি তুই আকাশ ভাইয়ার সাথে করিস। আচ্ছা, আকাশ ভাইয়া যদি তোকে ছেড়ে চলে যায় থাকতে পারবি তো? আকাশ ভাইয়া মাফিয়াদের বশ বলেই কিন্তু সে খারাপ না, তারা অন্যায়ের প্রতিবাদ করে। থাকতে কেন পারবো না? আকাশ আমার জীবনে কি যে ওরে ছাড়া থাকতে পারবো না? আর শোন, আমি যদি আকাশকে মেরেও ফেলি সে আমাকে ছেড়ে যাবে না। ভুল বললি দিয়া, একদম ভুল বললি। কারণ তোর কাছ থেকে আকাশ ভাইয়া যা অবহেলাগুলো পাচ্ছে তা তাকে কষ্ট দিচ্ছে, আবার অন্য দিক থেকে আকাশ ভাইয়াকে একা বাঁচতেও শিখিয়ে দিচ্ছে। তোকে পস্তাতে হবে একদিন, আমার কথা মিলিয়ে নিস। ধুর, ভালো লাগে না। তোর মন খারাপ কেন জানতে চেয়েছিলাম, আর তুই আমাকে এই অ্যানাকোন্ডার কথা শুনিয়ে যাচ্ছিস। রাগ করে উঠে যাচ্ছিস যা, কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝ। দিয়া চলে গেল। তিথি হাসছে। তিথি খুব ভালো করেই জানে কাছের মানুষের থেকে পাওয়ার কষ্ট থেকে বেশি কোনো কষ্টই নেই। আকাশ এখন বাসা থেকে বেশি বের হয় না। বের হলেও আকাশ দিয়ার সাথে কাটানোর মুহূর্তগুলো মনে পড়ে যায়। কলেজে থাকাকালীন প্রায় দিয়াকে নিয়ে ঘুরতে যেত, অনেক দুষ্টুমি করত। দিয়া হয়তো সেই দিনগুলোর কথাই ভুলে গেছে, কিন্তু আকাশ 6টা বছর কিছুই ভুলতে পারছে না। পারে না দিয়ার মায়া ভরা মুখটা ভুলিয়ে থাকতে। আকাশ প্রতিদিন একবার হলেও যায় দিয়ার সাথে কথা বলতে। দিয়া ভালো কথা বলে আর না লাগলে বলে না, এই নিয়ে আকাশের কোনো অভিযোগ নেই। আগে খারাপ লাগতো, কিন্তু এখন আকাশ নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। আগে একটু কষ্ট হলেও দিয়ার সামনে কান্না করে দিত, এখন কাঁদে সেটাও আড়ালে। দেখতে দেখতে আরও কেটে গেল 3 মাস। আকাশ 5 মাস ধরে দিয়ার এই রকম আচরণ সহ্য করে আসছে। ভেতর থেকে অনেক শক্ত হয়ে গেছে আকাশ। সে ভেবেছিল দিয়া আমেরিকা থেকে ফিরে আসলে তার কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু এখন দিয়া আকাশের জীবনেই পাল্টে দিল। কিন্তু দিয়া যতদিন যাচ্ছিল আকাশের সাথে খারাপ ব্যবহারে মাত্রা বেড়েই যাচ্ছিল। কিছুদিন পর আকাশ একটা গ্যাং মিশন অপারেশনে যায়। আকাশ কিছুটা আহত হয়, 1 সপ্তাহ হসপিটালে ভর্তি ছিল। দিয়া কোনো খোঁজ করেনি আকাশের, আর আকাশ কাউকে তার কথা বলতে মানা করেছিল রাফি আর তুহিনকে। 9 দিন পর আকাশ দিয়াকে কল দেয়। হ্যালো দিয়া, কেমন আছো তুমি? ভালো, তুমি? আমি ভালো নেই, অনেক অসুস্থ। তোমাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে, একবার আমার বাসায় আসবে? দিয়া ফোন কেটে আকাশের বাসায় গেল। আকাশকে দিয়া যত্ন করে সুস্থ করে তুলল। আকাশ এখন পুরোপুরি সুস্থ। এই মাফিয়া, গুন্ডা, হিটলার, অ্যানাকোন্ডা, কি ভাবিস নিজেকে? হয়েছিস তো একটা গুন্ডা। আমার পিছে পিছে ঘুরতে তোর লজ্জা করে না? আর কত আমাকে জ্বালাবি? আমাকে একা থাকতে দে। কখনো তুই আমার সামনে আসবি না। যদি আসিস তো আমার মরা মুখ দেখবি। দিয়ার কথাগুলো শুনে আকাশের কলিজা ফেটে যাচ্ছে। ইচ্ছা করছিল আকাশ নিজেকে শেষ করে দিবে। আকাশ চোখ থেকে অঝরে অশ্রু পড়তে লাগলো। দিয়ার সব কথা তুহিন শুনেছিল দরজার আড়াল থেকে। দিয়া চলে যেতেই তুহিন আকাশের সামনে এলো। তুহিনকে সামনে থেকে আকাশ তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আর এক মুহূর্ত না, চল আমার সাথে। কোথায় যাব আমি দিয়াকে ছেড়ে? হাস করে তুহিন আকাশের গালে থাপ্পড় মারে। তুই কার কথা বলছিস যে তোকে একটু দামও দেয় না? তার কথা? আমি আড়াল থেকে সব কথাই শুনছি। আর না, এখানে চল। আকাশ আর কিছু বলল না। যা যা লাগে তুহিন প্যাকিং করে রাতের গাড়িতেই আকাশকে নিয়ে তুহিনের গ্রামের বাড়িতে চলে যায়। এখানেই আকাশের মা বাবা সবাইকে পেল। তুহিনের বাবা মা আকাশকে নিজের ছেলের মতো রেখেছে। আকাশ অনেক খুশিতে দিন যেতে লাগলো। তুহিন গ্রামে এসেছে আজ 15 দিন। কিরে হারামি, আমাকে একা করে চলে আসলি দুজনে?
আমাকে সেই শহরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। কি করব বল? আমি কিছুটা জানি, পুরোপুরি জানি না, আর জানতেও চাই না। আমি এইখানে আছি, তোকে কে বলল? তুহিন বলেছে। আচ্ছা দোস্ত, আমি এইখানে আছি, আর কেউ জানে কি? না, আর কাউকে বলেনি। 3 বন্ধু এখন একসাথে আছে। আকাশ একটা পরিবার পেয়েছে, বাবা মা ভাই বোন আর 3 বন্ধু মিলে ভালোই যাচ্ছিল তাদের সময়। অন্যদিকে দিয়া 21 দিন হয়ে গেল, আকাশের কোনো খোঁজ পায়নি। আকাশ একটা কল বা SMS করেনি দিয়াকে। সে প্রচুর টেনশনে আছে। এখন দিয়ার কেন জানি কিছুই ভালো লাগছে না, সব কিছু অসহ্য লাগছে দিয়ার। আকাশকে যারা চেনে সবাইকে জিজ্ঞাসা করে ওরা কোথায়, কিন্তু কেউ বলতে পারে না। আকাশ তার বাসায়ও নাই, গেল কোথায়? দিয়ার মন খুব খারাপ আছে। 36 দিন হয়ে গেল, আকাশের কোনো পাত্তা পেল না। প্রথম দিয়ার ভালোই হাসি খুশি যাচ্ছিল আকাশকে ছাড়া। প্রথম কিছুদিন হাসি খুশি কাটলেও আস্তে আস্তে আকাশের শূন্যতা দিয়ার কিছুটা অনুভব করলো। এতদিনে দিয়ার ইগনোরের কারণে আকাশের কাছে ফোন দেয়নি। দিয়া আকাশকে ফোন দেয়, তার ফোন ওয়েটিং দেখাচ্ছে। 10 মিনিট পর আবার ফোন দেয়, ওয়েটিং পায়। দিয়া এখন বুঝতে পারে অবহেলা কি। সে কতই না আকাশকে অবহেলা করেছে মাফিয়া বলে। আকাশ একটু কষ্ট দিতে গিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছে। দিয়ার বুকের ভেতরটা চিনচিন ব্যথা অনুভব করছে। দিয়ার মনে হাজারো কষ্ট বাসা বেঁধেছে। মনে মনে ভাবছে আজ তার কারণে আকাশ তাকে ছেড়ে কোথায় আছে, কি করছে সে। যদি এমন না করতো তাহলে আকাশ তাকে ছেড়ে যেত না। কিছুক্ষণ পর আবার আকাশকে ফোন দেয়। আসসালামু আলাইকুম। এই, তোমার ফোন এতক্ষণ ওয়েটিং ছিল কেন? একটা মাফিয়ার ফোন ওয়েটিং থাকলে আপনার কি সমস্যা? তোমাকে এখন দেখা যায় না কেন? আর তুমি ফোন দাও না কেন? আমি গুন্ডামি করি, মারপিট আমার পেশা। আমার এত টাইম নেই কাউকে ফোন দেওয়ার, বলেই ফোন কেটে দিলাম। দিয়া আবারও ফোন দেয়, কিন্তু আকাশ ফোন ধরে না। দিয়ার মনে পড়ে যে আকাশ তাকে কতগুলো কল দিত। দিয়ার বিরক্ত হয়ে বলতো আজ তার কি কষ্ট দিয়া বুঝতে পারল। দিয়ার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বিকেলবেলা আকাশ ঘুরতে বের হয়। ফোনে টিপ টিপ হচ্ছিল, সামনে কে বা কি হচ্ছে তার কোনোই খেয়াল নেই। হঠাৎ আকাশ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আকাশ বুকে কাউকে অনুভব করে, একটা মেয়ে। আরে এ তো মেঘলা। আকাশের সাথে সাথে মেঘলাকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। সরি, আসলে আমি খেয়াল করিনি। কিভাবে খেয়াল করবে, যেভাবে ফোনের দিকে তাকিয়ে আছো? সরি আপু, আমি আসছি। তুমি ইচ্ছে করে আমার গায়ের উপর পড়েছো। আমি ইচ্ছে করে পড়বো কেন? সেই না চেহারা, আবার আমার সাথে ধাক্কা খেয়ে। কি আমার চেহারা ভালো না? না মানে আপনি একটা পেতনি। বলেই আকাশ চলে গেল। কি রে দোস্ত, তোর একটা ছেলে এইভাবে বলে গেল, তুই কিছু বলবি না? চুপ কর তুই। এই এক সময় আমার ক্লাস ছিল, আর এত কিউট একটা ছেলেকে কিছু বলা যায় বল? বাবা, তাই বলে ওর বুক থেকে উঠতে ইচ্ছা করছিল না বুঝি? বেশি বকবক করিস না তো, যে কাজে যাচ্ছিলাম চল, দেরি হয়ে যাচ্ছে। পুরনো সব অতীত দিয়াকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেমনটা আকাশের লাগতো। দিয়া বসে না থেকে আকাশের বাসায় গেল। কলিং বেল দিতে দারোয়ান গেট খুলে দিল। চাচা, আকাশ কোথায়? জানি না রে মা, কোথায় গেছে। আপনাকে কিছুই বলে যায়নি? বলেছে মা একটা কাজে যাচ্ছে, বছর খানেক দেরি হতে পারে। চাচা, আপনাকে কোনো অ্যাড্রেস বা নাম্বার দিয়ে গেছে? না মা, কোনো কিছুই দেয় নাই। আচ্ছা চাচা, আমি আসি বলেই দিয়া বাসা থেকে বেরিয়ে গেল। দিয়ার চোখের অশ্রুগুলো আরো বাধা মানছিল না, টপ টপ করে গড়িয়ে পড়ল। দিয়া বাসায় এসে মন খারাপ করে বসে আছে। এখন দিয়াকে একাকিত্ব ভর করেছে। আকাশকে ছাড়া তার পৃথিবী শূন্য শূন্য লাগছে। সে এখন বুঝতে পারছে জেনে বুঝে আকাশকে কতটা কষ্ট দিয়েছে। দিয়া আকাশকে কল দেয়। হ্যালো আকাশ, কোথায় তুমি? প্লিজ আমার সাথে দেখা করো, আমার ভালো লাগছে না। তো আমার কি? আমি কি তোমার ভালো থাকার ঔষধ নাকি? আমি তো মাফিয়া গুন্ডা। এইভাবে বলো না আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে। মাফিয়া গুন্ডাদের মন নেই, অন্য কারো মনের কষ্ট বোঝার কোনো অধিকার নেই, কারণ আমি গুন্ডা। দিয়া কান্নায় ভেঙে পড়ল। সে মনে মনে ভাবছে আকাশ পাল্টে যাওয়ার পিছনে তার হাত আছে।
সেই বাধ্য হয়ে আকাশকে পাল্টে যেতে। এদিকে মেঘলা অনেক চেষ্টা করেছে আকাশকে নিজের করে নিতে। হাই, আমি মেঘনা। আকাশ কিছু না বলেই চলে যাচ্ছিল। ওই, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমাকে না দেখে চলে যাচ্ছ? আকাশ কিছু না বলে চলে গেল। মেঘলা ভাবতে থাকলো সেই 7 বছর আগের কথা। আকাশকে খ্যাত ছোট লোক বলেই কতই না অপমান করেছে। মেঘলা মনে মনে ভাবতে না আকাশের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে, আকাশকে নিজের করতেই হবে। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি, কি কথা বলুন? সরি, আসলে আমি দুঃখিত তোমাকে কলেজ লাইফে যা তা বলার জন্য। 7 বছর আগের কথার জন্য এখন আমাকে সরি বলছেন? আমি তো কবেই ভুলে গেছি। আচ্ছা, আমি আসছি, কাজ আছে। এদিকে মেঘলা রাগে ফুসফুস করছে, মনে মনে ভাবছে ইচ্ছে করে পাটকেল দিয়ে আকাশের মাথা ভেঙে দেয়। রাগে গজগজ করতে করতে চলে গেল মেঘলা। মেয়েদের সাথে আকাশ আগে থেকেই কথা বলে না। যখন থেকে দিয়া তার জীবনে আসলো, একদিন আকাশ তার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিল। দিয়া দেখে অনেক কিছু আকাশকে বলে। তারপর থেকে আকাশ আর কোনো মেয়ের সাথেই কথা বলে না। দিয়া এখন নেই আকাশের কাছে, কিন্তু দিয়ার প্রতিটা কথাই আকাশের মনে আছে। ভুলতে চাইলেও আকাশ দিয়াকে ভুলতে পারছে না। সব থেকে বেশি মনে পড়ছে দিয়া যখন আকাশকে কল বা SMS দেয়। আকাশও ইচ্ছে করে দিয়ার সাথে কথা বলে, কিন্তু দিয়ার লাস্ট বলা কথাগুলো আকাশকে কষ্ট দেয়। আকাশ মনে মনে ভাবে, আমি যতটা আঘাত পেয়েছি তা তোমাকেও পেতে হবে। আপনজনের অবহেলা কেমন হয় তা তোমাকেও জানতে হবে। আকাশ রাতে খেয়ে শুয়ে ফোন নিয়ে গান শুনছে, তখন দিয়া কল দেয়। আকাশ কল কেটে দেয়। দিয়া বারবার কল দেয়, আকাশ রেখে ফোন অফ করে দেয়। দিয়া আবার কল দেয়, আকাশের নম্বর বন্ধ আসছে। দিয়া এখন আর নিজেকে সামলাতে পারেনি, হু হু করে কেঁদে দেয়। সারা রাত দিয়া কেঁদেই কাটিয়েছে। আকাশ সেই কখন ফোন অফ করেছে, অন করার কোনো নামই নেই। সকাল হয়ে গেল, দিয়া কেঁদেই যাচ্ছে, কিন্তু কারোর সাথেই কিছু শেয়ার করতে পারছে না। কি রে দিয়া, তুই এইগুলো সামনে নিয়ে বসে আছিস কেন? এই গিফটগুলো আকাশ আমাকে দিয়েছিল জানিস? কি বলিস? এত গিফট? কি আছে তাতে? আমার 7 বছরের ভালোবাসা। আমি আমেরিকায় থাকাকালীন আকাশ আমার জন্য গিফট কিনে আমার রুমে রেখে যেত খুব যত্ন করে। দিয়া মিমকে আকাশের দেওয়া গিফটগুলো দেখাতে লাগলো। দিয়া মিমকে গিফটগুলো দেখিয়ে কাঁদতে লাগলো। জানিস, আকাশ যখন আমার কাছে ছিল আমি তার মূল্য বুঝিনি। আজ আকাশ দূরে যাওয়াতে বুঝতে পারছি আমি আকাশকে কতটা ভালোবাসি। কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আকাশ ভাইয়া তোকে অনেক ভালোবাসে, একদিন দেখবি সে ফিরে এসেছে। তোরা যাই বলিস, আমি জানি আকাশ আর কোনোদিন ফিরে আসবে না। আমি জেনে বুঝে আকাশকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধর। আমি পারছি না রে, আকাশকে ছাড়া থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। বলেছিলাম না একদিন তোকে পস্তাতে হবে। দেখ, আমার কথা মিলে গেল। আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। রোজ আকাশ আমাকে জিজ্ঞেস করতো আমি খেয়েছি কিনা। যদি না খেতাম 1000 ভাবে বুঝিয়ে আমাকে খাইয়ে ছাড়তো। আর এখন আমি সারাদিন না খেয়ে থাকলেও আমাকে আকাশ জিগায় না, জোরও করে না। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, তাই বলে হিটলার অ্যানাকোন্ডা আমাকে এতটা শাস্তি দিবে, আমাকে ছেড়ে চলে যাবে? একবারও ভাবলো না ও চলে গেলে আমার কি হবে? আকাশ ভাইয়া তো নিজে ইচ্ছে করে যায়নি, তুই বলেছিলি সে যেন তোর সামনে না আসে। সামনে আসলে তোর মরা মুখ দেখবে। আমি কি জানতাম নাকি আমার কথা শুনে আমাকে ছেড়ে চলে যাবে? জানিস, তুহিন যখন আমার সাথে খারাপ ব্যবহার করতো তখন আমার খুব খারাপ লাগতো। তখন আমার নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে করতো। মানুষ সব কিছু মেনে নিতে পারে, শুধু মেনে নিতে পারে না ভালোবাসার মানুষের অবহেলা। কিন্তু দেখ, যারা সত্যিকারে ভালোবাসে তাদেরকেই বেশি অবহেলা সহ্য করতে হয়। কেন বলতো? তারা শুধু ভালোবাসার মানুষকে নিয়ে থাকতে চায় বলে, অন্য কাউকে নিয়ে ভাবতে পারে না বলে। আকাশ ভাইয়া ইচ্ছে করলে তোকে জোর করে বিয়ে করতে পারতো, কিন্তু করেনি, তোকে ভালোবাসে বলে। দিয়া এখন জোরে কান্না করে দিল। মিম, তিতি, তোরা আমার আকাশকে এনে দে। সত্যি বলছি, আমি আর তাকে কষ্ট দিব না।
অনেক যত্ন করে রাখবো। আমরা কি করে আনবো? যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া অনেক কষ্টের। শোন দিয়া, কেউ নিজে ইচ্ছে থেকে হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া কষ্ট হয়। আকাশ ভাইয়া মাফিয়াদের বস ছিল, তাই বলে সে খারাপ কাজ করতো না, প্রতিবাদ করতো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর তুই তাকে চাতা বলে অপমান করেছিস। তাহলে আমি এখন কি করব বলতে পারিস? আমি যে আকাশকে ছাড়া অসহায়। এখন তোর হাতে আর কিছুই করার নেই। যদি আকাশ ভাইয়া ফিরে আসে তাহলেই পাবি। তোর কথা মানে কি? মানে আকাশ আমার কাছে ফিরে আসবে না? ওকে আমার কাছেই আসতে হবে। এই জোর আর ভালোবাসা আকাশ ভাইয়া থাকতে যদি দেখাতি, তাহলে তোকে আজকের দিনটা দেখতে হতো না। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আচ্ছা শোন, এমন করে মন খারাপ করে রুমে বসে থাকিস না, একটু রুম থেকে বের হইস, ঠিক আছে? আমার বাইরে বের হতে ভালো লাগে না। আগে আকাশের সাথে কত ঘোরাঘুরি করতাম, ওর কাছে ভালো লাগতো আর আমার বিরক্ত লাগতো। এখন বাইরে বের হলে ওর কথা আমার মনে পড়ে অনেক। দোস্ত, আমি এখন যাই রে। তুহিন যদি জানে তাহলে অনেক রাগ করবে। আচ্ছা তোরা যা। মিম আর তিতি যতক্ষণ ছিল দিয়ার কষ্ট কিছুটা কম ছিল। ওরা যাওয়াতেই আকাশের কথা মনে পড়ছে। দিয়ার কষ্টে থার্মোমিটারের মতো বাড়তে লাগলো। এই আকাশ, তোকে তো মেঘলা ডাকছে। দূর, ডাকতে থাকুক, ভাল লাগে না তার আজাইরা পেরা। দোস্ত, এখন ভালোভাবে ডাকছে, তোর উচিত গিয়ে শুনে আসা। যদি না যাস, একবার রেগে গেলে তোর খবর আছে। যে দজ্জাল মেয়ে বাবা। দূর, আমি এই দজ্জাল মেয়েকে ভয় পাই না। মেঘলা কখন তাদের মাঝে এসে দাঁড়ায় কেউ বুঝতেই পারে না। কি বললে আকাশ? না মানে কিছু না। তুমি এখানে? হারামি, এতক্ষণ ধরে ডাকছি, কানে যায়নি তাই না? চল আমার সাথে। আমি তোমার সাথে কোথায় যাব? এখানে সবাই আছে, বলা যাবে না, চলো আমার সাথে। দোস্ত, আমি আগেই বলেছিলাম, তখন গেলি না, এখন বোঝ কেমন লাগে। কি রে, তুই দাঁড়িয়ে থাকবি না যাবি আমার সাথে? না, আমি তোমার সাথে যাব না। মেঘলা রেগে আগুন আকাশের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমাকে কেন এইভাবে নিয়ে যাচ্ছ? আকাশ বেচারা দিয়ার পাত্তা দিত না, আর এখন মেঘলা তাকে বাস দিচ্ছে। বলো তো সবাই, তৃতীয় খলনায়িকাকে কেমন মানিয়েছে? আকাশকে বাস দেওয়ার জন্য মেঘলা তো আকাশকে ভালোবাসে। এখন আমার কি হবে গো? তোর সাথে আমার পার্সোনাল কথা আছে, তাই নিয়ে যাচ্ছি। মাঠের কোণে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায় মেঘলা আর আকাশ। আচ্ছা, আমার সাথে বলতে তোর কি সমস্যা? কারণ আমার গার্লফ্রেন্ড বলে দিছে কারো সাথে কথা না বলতে, তাই আমি কারো সাথে কথা বলি না। আকাশের কথা শুনে মেঘলার মনে বিদ্যুৎ বয়ে যায়। কেমন জানি অনুভব করে মেঘলা, মনে হচ্ছে তার মনে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। নিজেকে সামলিয়ে মেঘলা বলল, তোর কি গার্লফ্রেন্ড আছে? মিথ্যা বলিস কেন? আমার কাছে সে আমার গার্লফ্রেন্ড, কিন্তু তার কাছে আমি চোখের কাঁটা। মানে তোর কথা কোনো মানে বুঝলাম না। সেইটা বুঝতে গেলে আমার অতীত জানতে হবে। হ্যাঁ জানবো, তুই বল। আকাশ মেঘলাকে দিয়ার সব ঘটনা বিস্তারিত খুলে বলল। মেঘলা প্রথমে কষ্ট পায়, পরে আবার খুশিও হয়। আচ্ছা শোনো, টিয়া তোমাকে চায় না, তুমি তাকে নিয়ে কেন পড়ে আছো? যে তোমাকে নিয়ে থাকতে চায় তাকে কেন কোনো সুযোগ দিচ্ছ না? আর আমি তো 7 বছর আগে দিয়ার কথাগুলো সত্যি ভেবেছিলাম। আর তুমি মাফিয়ার বস, তোমাকে অনেক অপমান করেছি, তাই শহর ছেড়ে গ্রামে চলে আসছি। কিন্তু আমি দিয়ার এমন আচরণ মানতে পারছি না। বাদ দেন ওর কথা। আর হ্যাঁ, আমাকে নিয়ে থাকতে চায় মানে কে চায়? এখন সেটা বলবো না। আর শোনো, তোমার কথা শুনে মনে হলো দিয়া তোমাকে চায় না বা তোমাকে ভালোবাসে না, সো তুমি আমার সাথে বন্ধুত্ব করো। আমি মানলাম দিয়া আমাকে চায় না, সে আমাকে ভালোবাসে না। আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম। মাফিয়া বলে আমাকে ঘৃণা করতো। মেয়েটা বোকা, তাই তোমাকে হারিয়েছে। আমি কিন্তু বোকা না। শোনো, আজকের পর থেকে কোনো মেয়ের সাথে কথা বলবো না। আর রইলো মাফিয়া, তুমি তো অন্যায় কিছু করো না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কেন আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না? তুমি কত কিউট, আর মেয়েগুলো ডাইনি। যদি তোমার নজর লাগে, তোমাকে গিলে নেয়। আমি বন্ধু হিসেবে তোমাকে সাবধান করলাম। আর শোনো, তুমি তো দিয়াকে নিয়ে ঘুরতে যেতে, তাই না? অনেক ঘুরতাম, তার অনিচ্ছা থাকা সত্ত্বেও। তাকে জোর করে নিয়ে যেতাম যে কোনো বাহানা দিয়ে। জানেন, সেই দিনগুলো খুব মিস করি এখন। ওই হারামি,
তুমি আমাকে আপনি করে বলছো কেন? নিজেকে কেমন জানি মুরব্বি মুরব্বি লাগে, তাই তুমি আমাকে তুমি করে বলবা, যেমনটা দিয়াকে বলতে। কিন্তু কিন্তু তুমি দিয়াকে ছাড়া অন্য মেয়েকে তুমি করে বলবে না? আকাশ শোনো, অতীত মুছে ফেলো, বর্তমান নিয়ে ভাবো। দিয়া তোমার সাথে কিরকম ব্যবহার করেছে ভুলে গেছো নাকি? আর তোমার মতো ছেলেদের 4-5টা গার্লফ্রেন্ড থাকা কোনো ব্যাপার না। দিয়া যেমন তোমাকে ওর জীবন থেকে সরিয়ে দিয়েছে, তুমিও তোমার জীবন থেকে ওকে মুছে ফেলো, লাইফটা নতুন করে শুরু করো। দেখবে এমন একজন তোমার জীবনে আসবে, সে তোমাকে অনেক ভালোবাসবে। কথা মিথ্যা বলনি, সত্যি তো। দিয়া আমাকে ওর জীবন থেকে সরিয়ে দিয়েছিল। বুঝতে পারছো তাহলে? আচ্ছা, আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। সোজা বাসা যাও। আর শোনো, ওইখানে অনেক ডাইনি আছে, সাবধানে যেও। আকাশ বাসায় চলে গেল। কেটে গেল আরো 2 মাস। মেঘলার সাথে ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। আকাশ প্রথমে রাজি হয়নি, মেঘলা জোর করেই বন্ধুত্ব করেছে। এই আকাশ, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। বলো। তুমি কি এখনো ছোট আছো নাকি, যে এখনো রিমির সাথে কোনো জায়গায় যেতে হবে? আর যাবে না ওর সাথে কোনো জায়গায়। আর হ্যাঁ, রিমি তোমার গায়ে হাত দিল কেন? যেহেতু তুহিনের চাচাতো বোন, আমারও বোন। বোন, তাই না? কিন্তু রিমি তোমার সাথে যেরকম করে মনে হয় না বউ। বউ হলেও তো সমস্যা নেই। কি বললি কুত্তা? আজ তোর একদিন আর আমার যে কদিন লাগে। আমারে বোকা পাইছো? আমি এইখানে আরো থাকি। মেঘলা কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। আকাশকে মেঘলা অনেক ভালোবেসে ফেলেছে। মেঘলা চাইলেও আকাশকে অন্য কারোর হাতে দেবে না, জোর করে হোক, ভালোবেসেই হোক, আকাশকে মেঘলা নিজের করে নিবেই। পরের দিন মেঘলা আকাশকে এক জায়গায় দেখা করতে বলে। কেন দেখা করতে বললে? আজ আমি তোমাকে বিয়ে করব, তাই এখানে ডেকে এনেছি। তুমিও পারো মেঘলা মজা করতে। আমি মজা করছি না, আমি সত্যি আজ তোমাকে বিয়ে করব আকাশ। বলো, আমাকে কেন এইখানে ডেকে পাঠালে? আমি বিয়ে করব, তাই ডেকে এনেছি। মেঘলা, তুমিও না পারো মজা নিতে? আমি তোমার সাথে একটু মজা নিচ্ছি না, সত্যি আমি তোমাকে আজ বিয়ে করব। তোমার মাথা ঠিক আছে? কি বলছো এইসব আবোল তাবোল? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, চলো আমার সাথে। কোথায় যাব? তোমাকে বিয়ে করব, কাজী অফিসে চলো। আকাশ খুব চিন্তায় পড়ে গেল। আচ্ছা, বিয়ে কি করতেই হবে? হ্যাঁ, করতে হবে। যদি না করি? আমি সুইসাইড করব, আর আমার মৃত্যুর জন্য তোকে দায়ী রেখে যাব। এবার তো আকাশ বেচারা মাইনকা চিপায় পইরা গেল। এখন কি হবে তার আকাশ ভেবে ফুল কিনারা পাচ্ছে না। কি ভাবছো এত? না মানে এত কম সময়ে বিয়ে করা, লোকে কি ভাববে? সেটা আমি দেখে নেব, তোমাকে ভাবতে হবে না। না, তারপরেও চিন্তা হয়। আচ্ছা মেঘলা, তোমার কাছে আমি যদি কোনো রিকোয়েস্ট করি, তুমি রাখবে? রাখবো। আমার কিছু পার্সোনাল সমস্যা আছে। আমরা বিয়েটা 1 বছর পরে করি, আর আমি চাই আমাদের বিয়েটা ঢাকায় হোক, সবাইকে জানিয়ে বড় করে অনুষ্ঠান করে। একটা ডাহা মিশা কথা কইলাম। কিন্তু আমার যে এতদিন অপেক্ষা করার শক্তি নেই, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। আরে আমি তো আছি, কোথাও যাচ্ছি না, মাত্র তো কয়েকটা দিন। আচ্ছা বাবু, ঠিক আছে, কিন্তু আগামী বছর আমি কোনো কথা শুনবো না, এই বলে দিলাম। আরে আমি কি আর না করতে পারি? আচ্ছা ঠিক আছে, শোনো, রিমির থেকে দূরে থাকবে, আর ওই দিয়াকে একদম মনে করবে না। চাইলেও কি আর সব ভুলা যায়? আমাকে আজকে বিয়ে করো, দেখবে আমি তোমাকে সব ভুলিয়ে দেব। আমি তোমাকে কি বললাম? 1 বছর অপেক্ষা করতে বললাম না? তারপরেও কেন পেশাল পারছো? আরে বাবা, আমার বাবুটার দেখি অনেক রাগ, চলো চলো বাসায় চলো। যতদিন যাচ্ছে দিয়ার একাকিত্ব ছাড়ছেই না, কোনো কিছুই মন বসতে চাইছে না দিয়ার। আকাশ দূরত্বে দিয়াকে পুড়ে পুড়ে খাচ্ছে। দিয়া বুঝতে পারে আকাশ ছাড়া দিয়ার অন্য কোনো অপশানই নেই। মন খারাপ করে ব্যালকনিতে বসেছে দিয়া। হঠাৎ ফোনে চোখ যায়, ভাবে তুহিনকে একটা কল দেয়। যাক, যেই ভাবা সেই কাজ। তুহিনকে কল দেয়। কয়েকবার কল দেওয়ার পর তুহিন কল পিক আপ করে। এই মেয়ে, তোকে না বললাম আমার কাছে কল না দিতে? প্লিজ ভাইয়া, আমি আর পারছি না। তো আমি কি করব? প্লিজ ভাইয়া, আকাশের সাথে আমাকে কথা বলিয়ে দেন না। দেখো, আমার বন্ধু এখন ভালো আছে, আমি চাই না তোমার জন্য আবার সে কষ্ট পাক।
ভাইয়া, আপনারা বন্ধুরা মিলে কি শুরু করেছেন? আমি তো একটা মানুষ, তাই না? আকাশ মনে হয় মানুষ ছিল না, তাই না? তাই ওর সাথে এমন করলে। আর হ্যাঁ, ও তো গুন্ডা মাফিয়া, মানুষের লাইনে পড়ে না। ভাইয়া, আমি সত্যি আপনার বন্ধুকে ভালোবাসতাম, এখনো বাসি। প্লিজ ওর নাম্বারটা দিন। নাম্বার দিতে পারবো না, কথা বলিয়ে দিতে পারবো। সেইটাই দেন। লাইনে থাকো। ওকে। তুহিন আর কিছু না বলে আকাশের কাছে ফোনটা এগিয়ে দেয়। আকাশ, নে ধর, তোর সাথে কথা বলতে চায়। কে কথা বলতে চায়? বলেই দেখ না। আকাশ তুহিনের কাছ থেকে ফোন নিল। হ্যালো, কে? দিয়া কিছু বলছে না। আকাশের ভয়েস শুনে কেমন জানি চুপ হয়ে আছে। কি হলো, কিছু বলছেন না কেন? এইবার আকাশ কান্নার শব্দ শুনতে পায়। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? কান্নার গতিবেগ বেড়েই যায়। কি আজব, কথা বলছেন না কেন? কথা যদি না বলেন আমি রাখছি ফোন। হ্যালো। কণ্ঠটা চিনতে আকাশের ভুল হয় না। এবার আকাশ চুপ হয়ে যায়। আকাশ, তুমি কেমন আছো? আমাকে একা রেখে এভাবে কেন তুমি চলে গেলে? আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, আমার দম বন্ধ হয়ে আসছে। আকাশ নিশ্চুপ, কোনো কথাই বলছে না। এই কি হলো, কথা বলছো না কেন? জানো, আমি না একদম একা হয়ে গেছি। এখন আর আমার কাউকে ভালো লাগে না। তোমাকে একবার দেখতে। দিয়ার বলার আগে আকাশ ফোন কেটে দেয়। কেন জানি আকাশের অনেক রাগ হচ্ছিল। তুহিনকে ফোন দিয়ে সে বাসা থেকে বেরিয়ে যায়। দিয়া আবার তুহিনকে কল দেয়। কি হলো, কাঁদছো কেন? ভাইয়া, আপনার বন্ধু আমার সাথে একটু কথা বলেনি, অনেক রাগ করে আছে আমার উপর। সেটাই স্বাভাবিক। ভাইয়া বলেন না, কোথায় লুকিয়ে রেখেছেন আকাশকে? সেটা বলতে পারবো না, যদি পারো নিজে খুঁজে নাও। আমি না জেনে কিভাবে খুঁজবো, আপনি বলে দেন। সেটা পারবো না, বললাম তো। যদি তুমি আকাশকে খুঁজে পাও, আমি তোমার হাতে আকাশকে তুলে দিব। সত্যি বলছেন ভাইয়া, আকাশকে আমার হাতে তুলে দিবেন? দিব। রিয়া খুশি মনে ফোন রেখে দিল, কারণ আকাশকে খুঁজে বের করতে পারলে তুহিন আর হাতে তুলে দেবে। কিন্তু দিয়া এটাই ভুলে গেছে কাউকে খুঁজে বের করা কতটা কষ্টের ব্যাপার। দেখতে দেখতে চলে গেল 1 বছর। দিয়া অনেক খুঁজেছে আকাশকে, কিন্তু পায়নি। আজ আকাশের বলার কথা 1 বছর পূর্ণ হলো, আর সাথে মেঘলার ঈদ লেগে গেল। আজ আকাশের কথা মানে প্রথম বর্ষর শেষে, কিন্তু মেঘলা আকাশকে খুঁজে পায় না। আজ 11 দিন হলো আকাশ বাসা থেকে বের হয় না। রাফির কাছে জানতে পারে মেঘলা আকাশকে পাগলের মতো খুঁজছে। রাফি, কই তুই? কেন, কি হয়েছে? দোস্ত, আজ একটা দাওয়াত আছে, তুইও আমার সাথে যাবি? অনেকদিন দাওয়াত খাওয়া হয় না, চল খেয়ে আসি। তার জন্যই তো তোরে বললাম, কিন্তু একটা কাজ করতে হবে। তুই শুধু দেখবি মেঘলা কোথায় আছে। আচ্ছা, আমি দেখছি, ফোন দিলে বেরিয়ে আসিস। চোরের মতো পার্টিতে গেল। তারা খাওয়ার দাওয়ার পর দুজনেই একত্রে দাঁড়িয়ে আছে। দোস্ত, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমি যাই রে। একটু পরে যা। না, এখনই যেতে হবে। পার্টি শেষ হতে হতে 11টা বেজে গেল। আকাশ রওনা দিল বাসার উদ্দেশ্যে, কিন্তু মাঝ রাস্তায় ঘটল আরেক বিপদ। কে বা কারা আকাশের মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে। সাথে সাথে আকাশ পড়ে গেল। কতক্ষণ জ্ঞানহীন ছিল নিজেই জানে না। যখন জ্ঞান ফিরে মনে হয় আকাশ ভূত দেখছে। আকাশ বিছানায় শুয়ে আর মেঘলা পাশে বসে। কি রে চান্দু, নিজেকে কি মনে করিস? তুই যদি মাফিয়ার বস হোস, আমি হলাম মাফিয়ার বউ। এত ভয় পাওয়ার কিছু নেই। আজ আমার সাথে তোর বাসর হবে। কি ভেবেছিস বাসা থেকে বের না হলে আমি তোকে ধরতে পারবো না? আমাকে ঠকানো এত সোজা না, বুঝলি? মেঘলা, আমাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দেওয়ার জন্য তো তোকে এখানে তুলে আনিনি, তোর কুমারত্ব হরণ করার জন্য আজকে ধরে এনেছি। আমাকে মিথ্যে কেন বলেছিস 1 বছর পর আমাকে বিয়ে করবি? জানো, তোমার কথা আমি তুহিন আর রাফিকে বলেছিলাম। তারা আমাদের বিয়েটা মেনে নিতে চায় না, তাই আমাকে বাসা থেকে বের হতে দেয় না। আজকে অনেক মিছা কথা বলে বন্ধুর পার্টির নাম দিয়ে তোমার সাথে দেখা করতে আসছিলাম। পার্টি শেষ করে তোমার কাছে যাচ্ছিলাম, হঠাৎ আমার মাথায় আঘাত লাগে। পরে আর কিছুই জানি না, জ্ঞান ফিরে তাকিয়ে দেখি তুমি। সত্যি তুমি আমার কাছে যাচ্ছিলে? সত্যি। প্লিজ আমাকে আরো 1 বছর সময় দাও,
রাফি আর তুহিনকে বুঝিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আকাশ মেঘলাকে ফাঁসিয়ে মানিয়ে নেন, আকাশকে তুলে ঠিকঠাক করে ওর বাসায় যেতে দেয়। চলে গেল আরো একটা বছর। আকাশ এখন পুরো কথা মনে করতে পারে না, কিন্তু দিয়ার ওপর ভালোবাসাটা সেই আগের মতোই আছে। আকাশ তার ভালোবাসার জায়গাটা কাউকেই দিতে পারেনি, তার দিতে চাইও না। 2 বছর পর ফিরে এলো আকাশ ঢাকায়। আকাশ আর রাফি রাস্তায় টঙের দোকানে বসে আড্ডা দিচ্ছিল, ঠিক যেমন 2 বছর আগে দিত। ভাগ্যক্রমে দিয়া আর বান্ধবী পাশ দিয়ে যাচ্ছিল। আকাশের চোখ যায় দিয়ার ওপর। দিয়া আর কোনো কথাই বলতে পারে না। কি রে দোস্ত, কি হলো? কিছু তো বল। সামনে দেখো। দোস্ত, এটা আকাশ ভাইয়া না? আমার আকাশ। দোস্ত চল, এইখানে বসে থেকে লাভ নেই, আমরা অন্যদিকে যাই। কেন অন্যদিকে যাব? আমরা চোর না ডাকাত যে পালাবো? আরে ভাই চল না, এই দিকে যাব। আকাশ আর রাফি সামনের দিকে আগায়। দিয়া মনে মনে অনেক খুশি হচ্ছিল, এত খুশি হচ্ছিল যে তার মুখে দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। দিয়া শুধু মনে হচ্ছিল হারিয়ে যাওয়া অতি মূল্যবান একটা জিনিস সে ফিরে পেয়েছে। আকাশ যত দিয়ার কাছে এগোচ্ছিল, দিয়ার ততই মন এর মাঝে ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু দিয়া সব কিছু মাটি করে দিয়ে আকাশ পাশ কাটিয়ে চলে গেল। দিয়া বেশ অবাক হলো, কারণ আগেই এই আকাশ দিয়াকে যেখানেই দেখতো কথা বললে পাগল করে দিত, আর আজ কিনা পাশ কাটিয়ে চলে গেল কোনো কথা ছাড়াই। আকাশ ভাইয়া দেখি তোকে দেখেও না দেখার ভান করে চলে গেল। সেটাই। এই ছেলে কিছুতেই আমার আকাশ হতে পারে না। আমার আকাশ হলে আমার সাথে কথা বলতো। তাহলে আকাশ ভাইয়াকে ডাক দে, দেখ কি বলে। ডাক দিব এই হারামিটাকে? না, ওর বন্ধুকে ডাক দিব। রাফি ভাইয়া, এই রাফি ভাইয়া। তোকে ডাকছে, আমার ব্যাপারে কিছু জানতে চাইলে তুই বলবি, আমার কথা তুই নিজেও জানিস না। সেটা কি করে হয়? আমি আর তুই তো 2 বছর একসাথে ছিলাম। আরে গাদা, যেইটা বলছিস সেইটা করবি, নয়তো তোর আর তোর গার্লফ্রেন্ডের 12টা বাজাবো। ভাই তুই আমার এত বড় সর্বনাশ করিস না। আমি যাচ্ছি, ভুলভাল বুঝিয়ে আসছি।